হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞানের কোশ্চেনগুলো সলভ করাবো। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। এবার দেখো 1.1 কোশ্চেনটা কী বলা হয়েছে, পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা নির্বাচন করো। তো অ্যান্সার হবে খ, আম। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি তা শনাক্ত করো। ক, কানের লুপ্তলতি, খ, রোলার জিভ, গ, থ্যালাসেমিয়া, ঘ, হিমোফিলিয়া। অ্যান্সার ঘ, হিমোফিলিয়া। দেখো 1.2 কোশ্চেন, হিমোফিলিয়া কেন হবে, ঘ কেন হবে। ওকে, দেখো তোমাদের কোশ্চেনে বলা আছে যে মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মানে অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটি। তো কানের মুক্তলতি, থ্যালাসেমিয়া, রোলার জিভ, এই তিনটি কী হয়, অটোজোম বাহিত রোগ বা অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, এবার দেখো যে হিমোফিলিয়া যে রোগটি রয়েছে সেটা কি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। তার কারণ কি, হিমোফিলিয়াতে তোমাদের বইয়ে দেখবে লেখা আছে যে হিমোফিলিয়া প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বিশিষ্ট রোগ। হিমোফিলিয়া প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বিশিষ্ট রোগ। তাহলে এক্স যে ক্রোমোজোম সেটা কি সেক্স ক্রোমোজোমের মধ্যে পড়ে। ওকে, যেটা মহিলাদের ক্ষেত্রে, এটা মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স হয়, আর পুরুষের ক্ষেত্রে কী হয়, এক্স ওয়াই হয়। ওকে, তাহলে কী হবে, অ্যান্সার হয়ে যাবে তোমাদের ঘ, হিমোফিলিয়া সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। 1.3, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নিরূপণ করো। ক, এক ধরনের, খ, দুই ধরনের, গ, তিন ধরনের, ঘ, চার ধরনের। অ্যান্সার ঘ, চার ধরনের। দেখো এখানে রয়েছে তোমাদের দেখবে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর রয়েছে। এবার এটাকে জাস্ট পরপর লিখে নেবে, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। এবার কী করবে, একটার সঙ্গে যে আলাদা লেটার রয়েছে, যেমন ওয়াই রয়েছে, ওয়াইয়ের সঙ্গে আলাদা কোনটা রয়েছে, যে ক্যাপিটাল আর স্মল আর, এর কম্বিনেশন করবে আলাদা আলাদাভাবে। যেমন দেখো ওয়াই এই যে আর এর সঙ্গে কম্বিনেশন হয়েছে, ওয়াই আবার কার সঙ্গে, স্মল আর এর সঙ্গে কম্বিনেশন হয়েছে। এবার ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে কম্বিনেশন হয়েছে, আবার স্মল ওয়াই ক্যাপিটাল স্মল আর এর সঙ্গে কম্বিনেশন হয়েছে, দেখতেই পাচ্ছ। বা পাশাপাশি লিখে নিয়ে এই যে এরকম চেকার বোর্ডের মতন করে তোমরা কী করতে পারো, এইভাবে নির্ণয় করতে পারো। ওকে, যেভাবে ইচ্ছা হয়। আর আমি একটা মেথড বলছি, ওকে, যেটা হচ্ছে মেন্টস মেথড। আর মেন্টস মেথডে কী করে বের করবে, গ্যামেটের সংখ্যা যখন নির্ণয় করবে, গ্যামেটের সংখ্যা তখন কী হয়, 2n হবে, 2n হবে। আর এন কি, এন হচ্ছে হেটেরোজাইগাসের সংখ্যা, এন কি হেটেরোজাইগাসের সংখ্যা। তো হেটেরোজাইগাস সংখ্যা কীভাবে নির্ণয় করবে, যদি দেখো এখানে ক্যাপিটাল ওয়াই যদি থাকতো, ক্যাপিটাল আর যদি থাকতো, তাহলে কী হতো, হোমোজাইগাস হতো। মানে যখন হোমোজাইগাস মানে কি সমান, ওকে, হোমোজাইগাস মানে কি সমান, মানে যখন ক্যাপিটাল ওয়াই থাকবে, দেখো দুজনাই সমান। ওকে, তখন কী হবে, হোমোজাইগাস অবস্থা হবে। এবার দেখো এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আই রয়েছে, ক্যাপিটাল আর স্মল আর রয়েছে, তখন কি হেটেরোজাইগাস অবস্থা বলা হচ্ছে। কী অবস্থা, হেটেরোজাইগাস অবস্থা। তাহলে দেখো এখানে কটি হেটেরোজাইগাস অবস্থা রয়েছে এর মধ্যে দেখো দুটি রয়েছে, এই যে এখানে একটি রয়েছে আর এখানে একটি, এই যে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তো দুটি রয়েছে, এর জন্য কী হবে, এটা হেটেরোজাইগাস অবস্থা হবে। ওকে, এবার দেখো তোমাদের এখানে যেটা বললাম মেথডে, গ্যামেটের সংখ্যা ইকুয়াল টু হবে 2n। তাই n এর মান কী পেলাম, n এর মান আমরা পেলাম হচ্ছে n ইকুয়াল টু 2। তাহলে 2 এর মাথায় 2 বসিয়ে দাও, তাহলে কী হবে 4। এবার 2 কোশ্চেনটা দেখো কী বলেছে, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। ওকে, এবার দেখো বাঁদিকে রয়েছে এ স্তম্ভ আর ডান দিকে রয়েছে বি স্তম্ভ। এ স্তম্ভে দেখো রয়েছে 2.1-এ স্পাইরোগাইরা। তো স্পাইরোগাইরা কোন পদ্ধতিতে আমাদের অপত্য জীব সৃষ্টি করে, সেটা হচ্ছে খণ্ডীভবন পদ্ধতিতে। তাহলে স্পাইরোগাইরা কী হবে, এখানে ডি হয়ে যাবে। ওকে, দেখো স্পাইরোগাইরা খণ্ডীভবন পদ্ধতিতে করে। এবার প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণ কী হবে, প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণ হবে মটরের বেগুনি বর্ণের ফুল। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী হবে, দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মটরের কুঞ্চিত বীজ। এবার প্রকট বৈশিষ্ট্য কী হয়, মটরের গোলাকার বীজ হয়, এর জন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী হবে, মটরের কুঞ্চিত বীজ। গ্রাফটিং প্রসেস কী হবে, স্টক ও এবং সিয়ন হবে। 3.1 কোশ্চেনটা কী বলেছে, ইতর পরাগযোগের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। ওকে, তো দেখো ইতর পরাগযোগের সুবিধা কী, সুবিধা হচ্ছে যে ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। অসুবিধা কী, ইতর পরাগযোগের বাহকের উপর নির্ভরশীলতার জন্য অনেক সময় পরাগযোগ অনিশ্চিত হয়ে পড়ে। আর সেকেন্ড কী হয়, সেকেন্ড দেখো লেখা রয়েছে যে অধিক সংখ্যক পরাগরেণুর অপচয় ঘটে। মানে কী বলতো, যে ইতর পরাগযোগের ক্ষেত্রে যে অসুবিধা হয়, প্রচুর পরাগরেণু উৎপন্ন হয়, এর ফলে কি পরাগরেণুর প্রচুর অপচয়ও ঘটে। এবার নেক্সট
3.2 এর কোশ্চেনটা দেখো কি বলেছে, শাখা কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার হবে তা ব্যাখ্যা করো। তো প্রথম আমি এটা পয়েন্ট করে লিখেছি, ওকে, তোমরা বই দেখেও লিখতে পারো, সেটা পেজ নম্বর 62-তে রয়েছে, আমি তোমাদের স্ক্রিনে সেটা দিয়ে দেবো। ওকে, এবার দেখো প্রথম পয়েন্ট কি, জনিত দেহ থেকে 20 থেকে 30 সেমি কাণ্ড বা কাণ্ডের শাখা কেটে নেওয়া হয়। প্রথমে কি করা হয়, যে জনিত দেহ থাকে তার থেকে 20 থেকে 30 সেমি কাণ্ড বা কাণ্ডের শাখা কেটে নেওয়া হয়। সেকেন্ড পয়েন্ট কি, এই কাটা অংশটিকে ভিজে নরম মাটিতে পুঁতে রাখলে কয়েকদিন পরে ওই কাটা অংশ থেকে মূল সৃষ্টি হয় এবং বায়বীয় অংশ থেকে মুকুল সৃষ্টি হয়। থার্ড পয়েন্ট দেখো কী লেখা রয়েছে, যে এই মুকুল থেকে শাখা পোশাখা সৃষ্টি হয়, এইভাবে শাখা কলমের সাহায্যে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার ঘটে। 3.3 কোশ্চেনটা দেখো কী বলেছে, মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো। তো এটার অ্যান্সার আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, এবার নেক্সট দেখো 3.4, মেন্ডেল কীভাবে মটর ফুলে ইতর পরাগযোগ ঘটান তা আলোচনা করো। তো মেন্ডেল কীভাবে মটর ফুলের ইতর পরাগযোগ ঘটান, এটারও অ্যান্সার স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা লিখে নেবে। ওকে, আর 4.1 দেখো, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান, একটি ক্রসের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো। তো এটার অ্যান্সার আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা লিখে নেবে। এবং নেক্সট যেটা রয়েছে, থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়, এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো। এটার অ্যান্সারও স্ক্রিনে আমি দিয়ে দেবো, ওকে, ডিসপ্লেতে দিয়ে দেবো, ওখান থেকে জাস্ট তুমি ভিডিওটা পজ করবে, পজ করে লিখে নেবে। ওকে, প্রথম কোশ্চেনটা কী আছে, 1.1, আধানের এসআই একক হলো ক ওহম, খ অ্যাম্পিয়ার, গ ভোল্ট, ঘ কুলম্ব। তো অ্যান্সার হবে ঘ কুলম্ব। নেক্সট কোশ্চেন দেখো 1.2, ধাতব পরিবাহী রোধ ও সময় অপরিবর্তিত রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের ক দ্বিগুণ হবে, খ 4 গুণ হবে, গ 6 গুণ হবে, ঘ 8 গুণ হবে। অ্যান্সার হবে খ 4 গুণ হবে। দেখো 1.2 এর কোশ্চেনের অ্যান্সার 4 গুণ কেন হবে। ধরি একটি ধাতব পরিবাহী রোধ R1, প্রবাহমাত্রা I1 এবং T1 সময় ধাতব পরিবাহিত উৎপন্ন তাপ H1 = I1 স্কোয়ার R1 T1। ওকে, এবার যদি পরিবাহী রোধ এই যে R1 আর সময় T1 এটা যদি অপরিবর্তিত রাখা হয়, তাহলে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে যে উৎপন্ন তাপ হবে, আমরা ধরে নিলাম যে H2 হবে এবং I2 স্কোয়ার R2 আর হচ্ছে T2। দেখো আর কোশ্চেনে যেহেতু বলে দিয়েছে যে পরিবাহীর যে রোধ এবং সময় কী হবে, স্থির মানে ধ্রুবক হবে, কনস্ট্যান্ট থাকবে, তাহলে কি দেখো R2 = R1 বলতে পারি, T2 = T1, তাই তো। তার কারণ কি, প্রথমে যে রোধ ছিল সেটা কি R1 ছিল, আর প্রথমে যে সময় লেগেছিল সেটা কি ছিল, T1 ছিল, তাহলে আমরা বলতে পারি T2 = T1। ওকে, এটা আমরা বলতে পারি। এবার নেক্সট কি, এবার 2 নং সমীকরণে, যেটা 2 নং সমীকরণ আমরা দিয়েছি, সেই 2 নং সমীকরণে যখন এই R2 T2 আর I2 এর মান বসাবো, এবার I2 = কী হবে, 2I1 হবে, কারণ বলেই দিয়েছে যে পরিবাহীর যে প্রবাহমাত্রা সেটা দ্বিগুণ করলে, কোশ্চেনে দেখবে বলে দিয়েছে যে পরিবাহীর প্রবাহমাত্রা দ্বিগুণ করলে, তার মানে কি মানে পরে যে প্রবাহমাত্রা হবে সেটা কী হবে, দ্বিগুণ হয়ে যাবে, কার, প্রাথমিকের। ওকে, মানে প্রথম অবস্থায় যে প্রবাহমাত্রা ছিল আর দ্বিতীয় অবস্থায় যে প্রবাহমাত্রা হবে সেটা প্রথম অবস্থায় প্রবাহমাত্রার থেকে দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো কী বললাম। এবার দেখো আমি কী করেছি, H2 তারপরে এখানে I2 এর জায়গায় এই 2I1 বসিয়ে দিয়েছি, মানে I2 এর যে মান সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপরে R2 এর জায়গায় R1, তার কারণ কি, প্রাথমিক আর পরে মানে অন্তিম যে রোধ সেটা কী হবে, সেম হবে, স্থির থাকবে বলা হয়েছে, এর জন্য R2 = কী হবে, R1 হবে। তো R2 এর জায়গায় আমি R1 বসিয়ে দিয়েছি, আর T2 এর জায়গায় কী বসিয়েছি, T1। ওকে, এবার ক্যালকুলেশন করো, 2 এর মাথায় স্কোয়ার মানে কি 4 হবে, I1 এর মাথায় স্কোয়ার R1 T1। এখানে দেখো I1 স্কোয়ার R1 T1 কার মান, এটা এই যে H1 এর মান। ওকে, এটা দেখো H1 এর মান, এর জন্য আমি কি করেছি, এখানে এই 4 H1 I1 স্কোয়ার R1 T1 এর জায়গায় আমি বসিয়ে দিয়েছি H1। ওকে, তাহলে কী হবে 4 H1। তাহলে আমরা কি বলতে পারি যে ধাতব পরিবাহী রোধ ও সময়, রোধ কি R দ্বারা সূচিত করা হয় ও সময় কি T দ্বারা সূচিত করা হয়, স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে পরিবাহিত উৎপন্ন তাপ কী হবে, 4 গুণ হয়ে যাবে। ওকে, এটা লিখে দেবে লাস্টে। 1.3, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ক ইলেকট্রন, খ শুধু ক্যাটায়ন, গ শুধু অ্যানায়ন, ঘ ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই, ঘ ক্যাটায়ন ও অ্যানায়ন। এবার 2 এর
2.1 কোশ্চেনটা দেখো কি বলেছে, স্থির উষ্ণতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি। এটা সত্য না মিথ্যা আমাদের লিখতে হবে। তো উত্তর হবে কি সত্য। ওকে, দেখো কেন হচ্ছে, উত্তর হবে কি সত্য। এখানে কারেকশন করে দিয়েছি, সত্য হবে ঠিক। ওকে, দেখো কেন হচ্ছে, ধরো একটি গ্যাস এ, ওকে, এর বাষ্প ঘনত্ব কি আমরা জানি না যে গ্যাসটির বাষ্প ঘনত্ব কী। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে গ্যাসটি এ এবং বাষ্প ঘনত্ব ডিএ। এবার কী বলা হয়েছে যে নাইট্রোজেনের সাপেক্ষে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব, সেটাও আমরা জানি না। নাইট্রোজেনের সাপেক্ষে তোমাদের কোশ্চেনে দেখো কী বলা আছে যে নাইট্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেনের সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি। তাহলে আমরা বের করব যে নাইট্রোজেনের সাপেক্ষে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত, সেটা আমরা বের করব। তাহলে কী করব, দেখো নাইট্রোজেনের সাপেক্ষে এ গ্যাসের বাষ্প ঘনত্ব আমরা ধরে নিয়েছি এক্স। ওকে, হাইড্রোজেনের সাপেক্ষে কত, ওয়াই ধরে নিয়েছি। ওকে, এবার দেখো নাইট্রোজেনের সাপেক্ষে এ গ্যাসের বাষ্প ঘনত্ব এক্স যদি হয় তাহলে কি হবে, ডি এ বাই ডি এন টু ইকুয়াল টু এক্স হবে। তার কারণ কি, দেখো নাইট্রোজেনের সাপেক্ষে বলেছে, কি বলেছে কোশ্চেনে, নাইট্রোজেনের সাপেক্ষে। তাহলে যখন কোনো কিছু সাপেক্ষে বলা হয়, যার সাপেক্ষে বলা হবে, এখানে কি নাইট্রোজেনের সাপেক্ষে বলেছে, ওকে, এন টু এর সাপেক্ষে বলেছে, সেটার যে বাষ্প ঘনত্ব হবে সেটা কি হবে, নিচে চলে আসবে, এর জন্য কি ডি এন টু লিখেছি। এবার গ্যাসটা আমি কি ধরেছি, উক্ত গ্যাস, সেই গ্যাসটি কি ধরেছি, এ ধরেছি। তো এ গ্যাসের বাষ্প ঘনত্ব কী লেখা আছে, এখানে দেখো ডিএ লেখা আছে, তাহলে ডিএ ওপরে থাকবে আর ডিএন টু নিচে থাকবে। এবার আমরা ধরে নিয়েছি ওই বাষ্প ঘনত্বের মান কত, এক্স ধরে নিয়েছি। ওকে, এক্স ধরে নিয়েছি, তাহলে আমরা কি লিখতে পারি, ডি এ বাই ডিএন টু ইকুয়াল টু এক্স। ওকে, এবার দেখো, এবার এইখানে আমরা কি জানি, আবার আমরা কি জানি যে ডি ইকুয়াল টু কী হয়, এম বাই টু হয়। ওকে, তাহলে এখান থেকে বাষ্প ঘনত্বের মান বের করতে পারবো ডি এন টু এম এন টু বাই টু। কারণ কি আমরা এম এন টু ইকুয়াল টু কি 14 আমরা এটা জানি। এম এন টু কি, এম এন টু হচ্ছে নাইট্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব। মন দিয়ে শোনো, এম এন টু কি, এটা হচ্ছে আণবিক গুরুত্ব কার, নাইট্রোজেন গ্যাসের। ওকে, নাইট্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে কত, 14। ওকে, তাহলে আমরা এখানে এম এন টুর জায়গায় 14 বসাবো, এখানে কি বসাবো, 14 বসাবো। তাহলে দেখো 14 বসিয়েছি, বাই টু করো 7 আসবে। ওকে, তাহলে এখানে আমরা ডি এ বাই ডি এন টুর জায়গায় কত বসাবো, দেখো ডি এন টুর মানে এসে 7, হ্যাঁ না, তাহলে ডি এন টুর জায়গায় কত বসাবো, 7 বসাবো। তাহলে ডি এ ইকালটি কী হলো, এটা 7x, এটাকে আমরা 1 নং সমীকরণ নাম দিয়ে দেবো। এবার দেখো, এবার বলা হয়েছে যে হাইড্রোজেনের সাপেক্ষে এই গ্যাসের বাষ্প ঘনত্ব কটা হবে সেটা আমরা বের করতে হবে। তো হাইড্রোজেনের সাপেক্ষে এই গ্যাসের বাষ্প ঘনত্ব আমরা ধরে নিয়েছি যে ওয়াই। ওকে, তাহলে দেখো এ গ্যাসের বাষ্প ঘনত্ব ডিএ হবে, আবার হাইড্রোজেনের সাপেক্ষে যেহেতু বলেছে সেহেতু কী হবে, ডিএইচ টু নিচে চলে আসবে। তার কারণ কি, আমরা বলেছি যে যখন কোনো কিছু সাপেক্ষে বলা হবে তখন সেটা কি আসবে, নিচে চলে আসবে। তার মানে কি, দেখো এদের ডি এ বাই ডিএইচ টু ইকাল টু ওয়াই। ওকে, তাহলে দেখো এবার ডিএইচ টু আমরা কি জানি যে ডিএইচ টু ইকাল টু কী হবে, এম এইচ টু বাই টু। এবার এম এইচ টুর মান কত হবে, 2। এম এইচ টু কি, আণবিক গুরুত্ব কার, হাইড্রোজেনের। হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কী হয়, যেহেতু এখানে এইচ টু রয়েছে তাহলে কী হবে, 2 ইন্টু 1। হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত, 1। ওকে, তাহলে 2 ইন্টু 1, এখানে গেলে 2 হয়ে যাবে, তাহলে 2 বসাবে, 2 বাই 2 ইকাল টু কী হবে, 1 হয়ে যাবে। তাহলে এখানে সেমভাবে কী করবো, ডিএইচ টুর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, তাহলে ডিএ বাই 1 ইকাল টু কী হবে, ওয়াই। ওকে, তাহলে ডি এ ইকাল টু কী হবে, ওয়াই হয়ে গেল। ওকে, এবার দেখো ডি এর মান আমরা পেয়েছি এখানে যে 1 নং সমীকরণে, হ্যাঁ না, তাহলে এখানে ডি এর জায়গায় 7x বসিয়ে দেবো, তাহলে 7x ইকাল টু কী হবে, ওয়াই হয়ে গেল 7x। এবার দেখো এক্স, 7x ইকাল টু, এখানে মধ্যে দেখো 7x ইকাল টু কী হচ্ছে, ওয়াই। তাহলে এক্স ইকাল টু কী হবে, ওয়াই বাই 7। তাহলে আমরা বলতে পারি যে এক্সের যে মানটা আছে, এক্সের যে মানটা সেটা ওয়াইয়ের থেকে অনেক ছোট, কারণ ওয়াইকে 7 দিয়ে ভাগ করলে তবে এক্স পাওয়া যাচ্ছে। মন দিয়ে শোনো, এক্সের যে মানটা ওয়াইয়ের থেকে ছোট আমরা বলতে পারি, তার কারণ কি, দেখো ওয়াইকে 7 দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি, মনে করো ওয়াইয়ের মান 14, তাহলে 7 দিয়ে ভাগ করে দেখো, তাহলে কী হবে, এক্সের মান 2 হয়ে যাবে, হ্যাঁ না, কাটাকাটি করলে 2 হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো এক্সের যে মানটা সেটা ওয়াইয়ের থেকে অনেক ছোট। ওকে, তাহলে দেখো এক্স এক্স কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম যে নাইট্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ধরেছিলাম। এবার সেই কোনো গ্যাসটা আমরা কী বলেছিলাম, যে এ গ্যাসটা ধরে নিয়েছিলাম এ, হ্যাঁ না, তাহলে এ গ্যাসের বাষ্প ঘনত্ব ধরেছিলাম ডিএ, সেটা কি এক্স ধরেছিলাম, তাই না। যদি প্রথমে দেখো যে নাইট্রোজেনের সাপেক্ষে এ গ্যাসের বাষ্প ঘনত্ব আমরা এক্স ধরে নিয়েছিলাম, আর হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব কত ছিলাম, ওয়াই ধরেছিলাম। তাহলে দেখো ওয়াই বাই 7 হচ্ছে, এক্স ইকাল টু ওয়াই বাই 7 হচ্ছে। এবার দেখো কোশ্চেনে কী বলা ছিল, কোশ্চেনে বলা ছিল যে নাইট্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেনের সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি। ওকে, তার মানে কি, নাইট্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে কী হবে, বেশি হবে। 2.2 দেখো কী বলা আছে, ধাতুর তড়িৎ পরিবহনের ক্ষমতা
তড়িৎ বিশ্লেষের গলিত অবস্থা তড়িৎ পরিবাহিতার চেয়ে কম। তো অ্যান্সার হবে মিথ্যা, ফলস। এবার দেখো 2.3, কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে। অ্যান্সার হবে মিথ্যা, ফলস। তার কারণ কি দেখো, কারণ তুমি যদি কপার সালফেট নেও তো কপার সালফেটের জলীয় দ্রবণে কি উৎপন্ন হয়, বিয়োজিত হয়ে যায় কপার সালফেটটি, বিয়োজিত উৎপন্ন করে এটা কিউপ্রিক আয়ন এবং সালফেট আয়ন। ওকে, দেখো লেখা আছে কিউপ্রিক আয়ন আর সালফেট আয়ন উৎপন্ন করে। এবার দেখো এই ক্যাথোডে কী হয়, কপার যে কিউপ্রিক আয়ন যেটা রয়েছে ক্যাথোডে বিজারণ ঘটে, কার? কিউপ্রিক আয়নের বিজারণ ঘটে। তো কিউপ্রিক আয়ন বিজারিত হয়ে কি উৎপন্ন করে? কপার উৎপন্ন করে। ওকে, কি উৎপন্ন করে? কি যে কপার ধাতুতে পরিণত হয়। এই কপার ধাতুতে কপার তড়িৎদ্বারে জমা হতে থাকে। তাহলে কি হয়, এই কপার যেটা ধাতুতে পরিণত হয় সেটা কি হয়, কপার যে তড়িৎদ্বার আমরা নিয়েছিলাম সেটাতে জমা হতে থাকে। ওকে, তাহলে এর ফলে কী হবে, দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব কমতে থাকবে। এবার 3.1 কোশ্চেনটা দেখো কী বলেছে, লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো। ওকে, তাহলে দেখো অ্যান্সার কী হবে। ওহমের সূত্র বলতে আমরা কী জানি, যে তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার দু প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। তাহলে বিভব প্রভেদকে কোন চিহ্ন দ্বারা সূচিত হয়? আচ্ছা, বিভবকে যেই চিহ্ন দ্বারা সূচিত হয় সেটা হচ্ছে ভি। ওকে, বিভব, ভি মানে কি? বিভব। ওকে, ভি হচ্ছে কি? বিভবকে প্রকাশ করা হয়। তাহলে দেখো আমরা একটা পরিবাহী নিয়েছি, তাই এই পরিবাহীর একটা প্রান্তে এ এবং একটা প্রান্ত বি বিন্দুর সাথে যুক্ত করা আছে। ওকে, তাহলে আমরা লিখেছি যে ধরা যাক একটি পরিবাহীর দু প্রান্ত এ ও বি বিন্দুর সাথে যুক্ত আছে। এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কী হবে? ভি এ মাইনাস ভিবি। ওকে, এই যে এই বিন্দুটার এই বিন্দুতে, এই বিন্দুতে ধরো বিভব রয়েছে ভি এ, এই বিন্দুতে ধরো বিভব রয়েছে ভিবি। তো এর মধ্যে যে বিভব প্রভেদ মানে কি? বিভব পার্থক্য, সেটা কী হবে? ভি এ মাইনাস ভিবি। ভি এ মাইনাস ভিবি পার্থক্য আমরা কীভাবে নির্ণয় করি? ভি এ মাইনাস ভিবি করলে বেরিয়ে যাবে। ওকে, ভি এ মাইনাস ভিবি ইকাল টু কী হবে? ভি হয়ে যাবে। তাহলে এবার তড়িৎ প্রবাহমাত্রা সূত্রানুসারে কি, তড়িৎ প্রবাহমাত্রা যদি আই হয় তাহলে ওহমের সূত্রানুসারে কী হবে? আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি হবে। আই যেটা বলা আছে কি? প্রবাহমাত্রা। দেখো সূত্রে কি বলা আছে, যে প্রবাহমাত্রা তার দু প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হয়। তার মানে আমরা লিখতেই পারি যে আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি। এবার ভি এ মাইনাস ভিবি বাই আই ইকাল টু কী হবে? আর। আর কি? ধ্রুবক। এই যে সমানুপাতিক চিহ্ন ধরলাম, তার বদলে কী হলো? এটা বসলো, আর হচ্ছে ধ্রুবক। এবার ভি এ মাইনাস ভিবি আমরা কী পেলাম? যে ভি পেলাম। তাহলে ভি বাই আই ইকাল টু কী হবে? আর হবে। তাহলে ভি সমান সমান আই আর লিখতে পারি, যে কোনাকুনি যদি মাল্টিপ্লাই করি, আর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা কোনাকুনি যদি মাল্টিপ্লাই করি তাহলে কী হবে? ভি সমান সমান আই আর হয়ে যাবে। এবার দেখো লেখচিত্রে কী পেলাম? যে ভি সমানুপাতিক ভি সমান সমান আই আর। ওকে, তাহলে আমরা ভি আর আয়ের মধ্যে যদি লেখচিত্র করি তাহলে কী হবে? ভি সমানুপাতিক আই হয়ে যাবে। তার কারণ কি? আর তো ধ্রুবক, আর ধ্রুবক, হ্যাঁ না? আর ধ্রুবক, তাহলে কী হয়? ভি সমানুপাতিক আই হয়ে যাবে। তাহলে দেখো ভি আর আই এটা যদি সমানুপাতিক হয়, এটা কী হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে। সেটা এখানে লিখেছি, তোমরা এটা পাশে লিখে দেবে, যে যেহেতু ভি সমানুপাতিক আই, তো ভি বনাম আয়ের লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হবে। এবার 3.2 এর কোশ্চেনটা দেখো কী বলেছে, ইলেকট্রিক ফিউজ কীভাবে কাজ করে। ওকে, এটার অ্যান্সার আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে লিখে নেবে। এবার 3.3 দেখো, একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট অ্যান্ড 100 ওয়াট, এর অর্থ ব্যাখ্যা করো। এটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো, ভিডিওটা পজ করবে, পজ করে দেখে লিখে নেবে। ওকে, এবার দেখো 3.4, একটি তীব্র এবং একটি মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত লেখো। একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত কী হবে? এটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। ওকে, আর একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? ফর্মিক অ্যাসিড, HCOOH। ওকে, এবার দেখো 4.1 কোশ্চেনটা কী রয়েছে, শক্তির নিত্যতা সূত্ররূপে লেন্জের সূত্রের ব্যাখ্যা দাও। তো শক্তির নিত্যতা সূত্ররূপে যে লেন্জের সূত্র রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ভিডিওটা পজ করে দেখে লিখে নেবে। ওকে, এবার দেখো 4.2 কোশ্চেনটা কী বলেছে, লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো। জিঙ্ক ইকুয়াল টু 65.5, অক্সিজেন 16, সালফার 32, হাইড্রোজেন রয়েছে 1। তাহলে দেখো এখানে
আমরা কোশ্চেনে দেখতে পেলাম যে কি বলা আছে যে লৌহ সালফারিক অ্যাসিড আর জিঙ্কের বিক্রিয়ায় হাইড্রোজেন প্রস্তুত হচ্ছে। তাহলে এটা কী করবো যে H2SO4 প্লাস জিঙ্ক, এখান থেকে প্রস্তুত হচ্ছে কি দেখো জিঙ্ক সালফেট, এই যে Zn আর SO4 রিয়াকশন করে তৈরি হচ্ছে জিঙ্ক সালফেট, আর দেখো প্রস্তুত হচ্ছে হাইড্রোজেন। এবার দেখো জিঙ্কের যে আণবিক গুরুত্ব সেটা কি হয় 65.5, এবার সেটাই কী হবে 65.5 গ্রাম লিখতে পারি আণবিক, ওখানে ভরে পরিণত করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো হাইড্রোজেনের কী হয়, হাইড্রোজেনের আণবিক গুরুত্ব 1 হয়, এখানে H2 রয়েছে, তাহলে কী হবে 2 × 1, ওকে। তাহলে কী হবে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হয় 1, ওকে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। এবার দেখো H2 রয়েছে যেহেতু, তাহলে কী হবে 2 গ্রাম হবে, তাহলে কী হবে 65.5 গ্রাম থেকে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত হচ্ছে, হ্যাঁ না। এবার সেটাকে আমরা ঘুরিয়ে লিখেছি যে 2 গ্রাম H2 প্রস্তুত করতে 100%, আর এটা কী হবে 100% বিশুদ্ধ হবে। 100% বিশুদ্ধ 65.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন। 1 গ্রাম H2 প্রস্তুত করতে কত প্রয়োজন, তাহলে কী হবে 65.5 থেকে 2 বাদ দিয়ে দেবো, ওকে। 5 গ্রাম H2 প্রস্তুত করতে কত প্রয়োজন, এটা রয়েছে দেখো 163.75 গ্রাম জিঙ্ক প্রয়োজন। এবার দেখো, এবার কোশ্চেনে কী বলা আছে যে 50% বিশুদ্ধ, 50% বিশুদ্ধ জিঙ্ক, মন দিয়ে শোনো, 50% বিশুদ্ধ জিঙ্ক কতটা প্রয়োজন হবে। তাহলে এই 5 গ্রাম যে হাইড্রোজেন প্রস্তুত করতে আমরা দেখলাম যে 163.75 গ্রাম জিঙ্ক প্রয়োজন হচ্ছিল। এবার যদি এটা 50% বিশুদ্ধ, তাহলে কী হবে ডবল পরিমাণ লাগবে আমাদের, হ্যাঁ না। 50% বিশুদ্ধ হলে কী হবে ডবল পরিমাণ লাগবে, এর জন্য কী হবে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে দেখো মাল্টিপ্লাই করে এত প্রয়োজন হচ্ছে। দেখো মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো যে তোমরা একটা বরফ তৈরি করবে, একটা বরফের কিছু একটা তৈরি করবে, ওকে। তো এটার জন্য 1 লিটার জল লাগে, 1 লিটার কি 100% বিশুদ্ধ হতে হবে কিন্তু, ওকে। 100% বিশুদ্ধ 1 লিটার জল লাগে এই বরফটা তৈরি করতে। এবার মনে করো এটা 50% বিশুদ্ধ, এই জলের মধ্যে মনে করো অ্যালকোহল মিক্স করা হলো, তাহলেও কি এই বরফের যে টুকরোটা এটা তৈরি করতে কিন্তু 1 লিটার জলই কিন্তু লাগবে, হ্যাঁ না। এই বরফের টুকরা তৈরি করতে কী হবে 1 লিটার জলই লাগবে। এবার কী হয়েছে এটা 50% বিশুদ্ধ হয়ে গেছে, 50% বিশুদ্ধ, মানে 1 লিটার যে জল নিচ্ছিলাম তার মধ্যে কি এবার 50% জল রয়েছে আর 50% মনে করো অ্যালকোহল রয়েছে। তাহলে কী হবে আমাদের ডবল অ্যামাউন্ট নিতে হবে, তবেই কী হবে আমরা 1 লিটার জল পাবো। তার কারণ কি যদি 50% বিশুদ্ধ 50% কি বিশুদ্ধ থাকে, তার মানে কি ওই 1 লিটার যে জল বা অ্যালকোহলের মিক্সার রয়েছে তার মধ্যে 50% জল রয়েছে, তার মানে কি 500 গ্রাম জল রয়েছে, এটা বলতে পারি, তাই তো। তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে যদি 5 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 100% বিশুদ্ধ, যদি এত অ্যামাউন্ট লাগে তাহলে 50% বিশুদ্ধ কী হবে ডবল অ্যামাউন্ট লাগবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এখানে